মেঘে হাঁটছে আর কাল থেকে আজ এই পর্যন্ত হওয়া সব কিছুর হিসেব কষছে। আসলে কি হলো সে এখনো পর্যন্ত বুঝতেছে না। প্রথমত ওই ভয়ানক লোকটা কে খুন করতে দেখলো, এরপর তারই বাসায় নিজেকে আবিষ্কার করলো, পুরো একটা রাত কাটালো সেই বাসায়। এরপর ভয়ানক লোকটা বাসায় দিয়ে গেল। আব্বু বলল তনি এসএমএস পাঠিয়ে তার না আসার খবর জানালো, মানে সব তার মাথার উপরে যাচ্ছে। এসব ভাবতে ভাবতে কলেজে চলে আসলো। গেটে তনি দাঁড়িয়েছিল। কি রে, তোর আজকে এত লেট হলো যে? একটা ক্লাসের শেষের পথে, আর মহারানীরা এখন আসছেন। তোর জন্য আমিও ক্লাস করিনি। তন্নি, তুই কি কালকে আব্বুকে এসএমএস পাঠিয়ে কিছু বলেছিলি? কই না তো, কেন? না, এমনিতেই। আরে আর বলিস না, কালকে রাতে হঠাৎ করে ফোনটা পাচ্ছিলাম না। অনেক খোঁজাখুঁজির পর দেখি আমাদের জানালার পাশেই ফোনটা পড়েছিল। ব্যাপারটা কিছুই বুঝলাম না রে। মেঘার এখন কিছু হলেও বোধগম্য হলো যে এই ফোনের বিষয়টা, কিন্তু ওই লোকটা এমন কেন করছে ওর সাথে। যাই হোক, এসব ব্যাপার আপাতত মস্তিষ্কে ঢুকছে না। তাই পরবর্তী ক্লাসের উদ্দেশ্যে তারা ভবনে প্রবেশ করলো। রোদ্দুজ্জ্বল দিনে তাপটা একটু বেশি হয়, যার জন্য গরমের অবস্থা অতিষ্ঠ হয়ে ওঠে। মেঘা ঠিক সেম অবস্থা। কলেজ ছুটি হওয়ার নিদারুণ বাসায় যাওয়ার জন্য রওনা দিল। তনি আজ কলেজে আসেনি, যার জন্য একা একা পথ পাড়ি দিতে হচ্ছে। এমনিতে সে বিরক্ত তনি না আসার কারণে, এর উপর আবার ঘেমে টেমে নাচাল অবস্থা। কি এক বিরক্তিকর ব্যাপার, একটা রিক্সাও পাচ্ছে না। এসব ভাবতে ভাবতে হাঁটছিল, তখনই দুইটি গাড়ি সাইড হয়ে দাঁড়ালো। মেঘা হঠাৎ করে ভয় পেয়ে গেল। এইভাবে কি গাড়ি থামাতে হয় নাকি? মনে হয় কোনো প্রধানমন্ত্রী আসছে, যেন রাস্তা কিনে নিয়েছে। যত সব আজারা পাবলিক। এই বলে সে সামনে আগাতে থাকলো। হঠাৎ করে কালো কোট পরিহিত কোনো ব্যক্তির বুকে ধাক্কা খেলো, আর কড়া পারফিউমের গন্ধ নাসিক্য ঠেকলো। এরপর মাথা উঁচু করে ব্যক্তিকে দেখে ভয়েই ঢুকিল। তোমাকে এতবার মানা করা সত্ত্বেও তুমি গাড়িতে না উঠে একা একা বাসায় যাওয়ার দুঃসাহস কিভাবে করো? কিছুদিন দেশের বাইরে ছিলাম বলে অবাধ্য হওয়ার কাজটা করতে পারলে? বড্ড পাকনা গজিয়েছে তাই না? এই মেয়ে, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। পা ভেঙে দিলে তবেই তোমার দোষীপনা শেষ হবে। রাগে গজগজ করতে করতে হালকা চিৎকার করে বলল আজিয়ান। মেঘা ভয়ে মাথা নিচু করে হাত কসলাতে থাকলো। এই লোকটাকে ভীষণ ভয় পায়, কিন্তু তার স্বাধীনতা হস্তক্ষেপ করাটা সে মোটেই মেনে নিতে পারেনি, তাই অবাধ্য হয়েছে। এখন মনে হচ্ছে লোকটা সত্যি তার সুন্দর পা দুটো ভেঙে দিবে। কোনো সিন ক্রিয়েট ছাড়া গাড়িতে উঠবে, আমি এক কথা বারবার বলি না? মেঘা ভয়ে ভয়ে লোকটার দিকে তাকালো। আদ্রিয়ান সময় নষ্ট না করে মেঘার হাত ধরে গাড়ির দরজা খুলে সুন্দর করে বসিয়ে দিল। এরপর অপর দিকে গিয়ে সেও বসে দরজা লাগিয়ে কাজ উঠিয়ে দিল। ড্রাইভার কাকা এসিটা অন করে দাও, আর তুমি হিজাবটা হালকা লুজ করে পড়ো। এমনিতেই ছোট্ট একটা মেয়ে হিজাব পড়েছে একদম বুড়িদের মতো। আপাতত হালকা খুলে রিল্যাক্স হয়ে বসো। মেঘাও হিজাব হালকা লুজ করে ঠিক হয়ে বসলো। তা না হলে আবার এ লোক কি করে বসে কে জানে। এই যে ভাবনা রানী, এত ভাবতে হবে না। সময় হয়েছে এখন শুধু আমাকে নিয়ে ভাবার। অন্য কিছু যাতে তোমার মাথায় না আসে সেই ব্যবস্থাও শীঘ্রই করব। তাই যা যা বলবো সব যাতে অক্ষরে অক্ষরে পালন করা হয়, ঠিক আছে? আমি কেন আপনার সব কথা শুনবো? কে হন আপনি আমার? কেউ না। তাই আমার লাইফ আমি যেভাবে ইচ্ছে হ্যান্ডেল করব। আপনাকে বলতে হবে না, বুঝেছেন? বাহ, মেয়ের দেখি ভালো বুলি ফুটেছে। আর আমি কে সেটা যেহেতু জিজ্ঞেস করেছো, তখন এর উত্তর দেওয়ার সময়টাও তাড়াতাড়ি হবে। ভেবেছিলাম তোমাকে কিছুদিন টাইম দেব, কিন্তু এখন সেটা দেওয়ার সুযোগ দেখছি তুমি নিজেই বন্ধ করে দিয়েছো। তৈরি থেকো, আজ তোমার জন্য বড় সারপ্রাইজ রেডি থাকছে। আর খুব শীঘ্রই বন্ধ পিঞ্জরে বন্দি হওয়ার জন্য প্রস্তুত হও। এইবার কোনো ছাড় নেই তোমার। বলে বাঁকে হেসে সোজা হয়ে বসলো। এতক্ষণ আদ্রিয়ান মেঘার খুব কাছাকাছি ছিল বলেই নিঃশ্বাস নিতে পারছিল না, কিন্তু সব কথা সে শুনেছে, তবু সে কথাগুলো ধরতে পারেনি। ছোট মাথায় তো এত প্রেশার দেওয়ার দরকার নেই। মেঘার বাড়ির সামনে চলে এসেছে আদ্রিয়ানের গাড়ি। এখন বাসায় গিয়ে গোসল করে খেয়ে ঘুমাবে, কারণ পরে রাতটাও নির্ঘুম হবে। কি হলো, যাও। হালকা চিৎকার করার ফলে তাড়াতাড়ি বের হয়ে বাসায় চলে গেল। এইদিকে আদ্রিয়ান। তোমাকে আর দূরে রাখা যাবে না স্নিগ্ধপরি। বন্ধ পিঞ্জরে জলদি আনতে হবে। আমার প্রশান্তি যে তুমি, আমার নির্ঘুম রাতের সঙ্গী তুমি। বলে গাড়ির কাজ তুলে নিজের কাজে গন্তব্যে গেল।
আমি এত পেঁচিয়ে কথা বলতে পারি না। আমাকে অবশ্যই জানা আছে আপনার। নতুন করে আরও একবার পরিচয় দিয়ে নেই। আমি আদ্রিয়ান চৌধুরী, একজন সফল বিজনেসম্যান। মা বাবা নেই। আমার মা বাবার অভাব আমার দাদিমা পূরণ করেছে। শ্বশুর আব্বু, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। আমার কখনো মেয়েলি কোনো কেস নেই। আপনার মেয়েকে সুখে রাখার মতো আমার যথেষ্ট আছে, তাই না করার কোনো কারণ দেখছি না। সামনাসামনি বসে আছেন আটিয়ান আর আলতাফ মাহমুদ। কিছুক্ষণ আগেই মেঘাদের বাসায় প্রায় 20 জন বডিগার্ড নিয়ে এসেছে। দাদিমাকে আনতে চেয়েছিল, কিন্তু অসুস্থ হওয়ার কারণে আটিয়ান নিয়ে আসেনি। এখানে সে বিয়ের প্রপোজাল নিয়ে এসেছে। অবশ্য এটাকে প্রপোজাল বলে ভুল হবে, মনে হচ্ছে বিয়ে করতে পুরো বরযাত্রী নিয়ে এসেছে। শোনো বাবা, আমরা তোমাদের মতো এত বড় লোক নয় যে সম্বন্ধ করব। আর আমার মেয়ে যথেষ্ট ছোট, আর বাইরের দুনিয়ার মতো আমার মেয়ে এতটা বুঝদার নয়, অনেকটা নরম স্বভাবের, তাই সংসার করার মতো এখনো ওই বুঝটা হয়নি। অবুঝ বলেই এখনই নিতে চাইছি শ্বশুর আব্বু, কারণ দুনিয়ার পরিস্থিতি বিষয়ে আপনার ধারণা আছে। আর আপনার মেয়ে এতটাও ছোট না যে বিয়ের উপযুক্ত হয়নি। আর আমি যা চাই তা নিয়েই ক্ষান্ত হই। আর না শব্দ আমার একদম পছন্দ নয়। তাই যা চাইছি তা যদি কোনো ঝামেলা ছাড়াই করতে চান ভালো, নয়তো অন্য পথ অবলম্বন করতে হবে। বলে আটিয়ান বাঁকা হাসলো আর হাতে রিভলভার নিয়ে ঘোরাতে লাগলো। আলতাফ মনে মনে সামনে চিন্তাগ্রস্ত হলো, নিজেকে সামনে থেকে কঠোর রাখলো। শোনো বাবা, আমি তোমাকে ছেলের মতো ভাবি, কিন্তু তোমার পেশাকে আমি ভয় পাই। ঝুঁকিপূর্ণ পেশা নিয়ে তুমি যুদ্ধ করছো, তোমার জীবনের কোনো নিশ্চয়তা নেই। এখন মেয়েকে তোমার কাছে দিলে সেও ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। তাই তুমি তোমার মতো ফিরিয়ে নিয়ে যাও বাবা, আর আমার মেয়ের পিছু ছেড়ে দাও। আমি জানি আমার মেয়েকে তুমি নজরে নজরে রাখছো। চুপ ছিলাম কারণ আমার সামর্থ্য নেই যে তোমার সাথে লড়াই করব। আমি লড়াই করতেও চাইছি না, কারণ অনেক বছর আগেই নিজের স্ত্রী সন্তানের কথা ভেবেই সেই পথ ছেড়েছি। তাই চুপচাপ চলে গেলে অনেক খুশি হব বাবা। আটিয়ান রাগে ফুঁসছে, কিন্তু কিছু একটা ভেবে বাঁকা হাসলো। ঠিক আছে শ্বশুর আব্বু, আমি এখনই কোনো ঝামেলা করতে চাই না। সোজা আঙুলে ঘি উঠাতে চেয়েছিলাম, যখন উঠল না তখন আঙুলটা না হয় সময় সাপেক্ষে বাঁকাবো। এখন আমি যাচ্ছি। মেয়েকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত থাকুন। ভেবেছিলাম শান্তভাবে সব করব, কিন্তু আপনি যখন ঝামেলা চাইছেন তখন ঝামেলা হোক। আসি শ্বশুর আব্বু। বলে আটিয়ান বের হয়ে গেল। এদিকে আলতাফ চিন্তায় পড়ে গেল, কারণ আটিয়ানকে সে খুব ভালো করেই চিনে। আপাতত মেঘাকে বাইরে বের হতে দেওয়া যাবে না। সময় সাপেক্ষে নিরাপদ জায়গা পাঠিয়ে দিতে হবে মেয়েকে। এটা ভেবে বাম পাশের সূক্ষ্ম হৃৎপিণ্ডে ব্যথা অনুভূত হলো। কখনো মেয়েকে নিজের কাছ থেকে দূরে রাখিনি, এমন পরিস্থিতির জন্য নিজের কলিজাকে দূরে পাঠাতে হবে ভেবে মনটা হু হু করে উঠল। এই কলিজাকে নিয়েই তো তার পুরো দুনিয়া। না, নিজেকে শক্ত করতে হবে, দুর্বল হলে চলবে না। মেয়ের ভালোর জন্য তাকে কঠোর হতেই হবে। এসব ভাবতে ভাবতে দরজা বন্ধ করলো। মেঘা কলেজে গিয়েছে, আজ অফিস ছুটি ছিল, তাই বাসায় ছিল। আশাপ কথা বলতে বলতে মেঘার কলেজের গেট থেকে বের হচ্ছিল, অমনি কারোর সাথে সজোরে ধাক্কা খেলো। অপোজিট ব্যক্তিটিকে ধরার আগেই চিৎপটাং। কোন উগান্ডারে? আমার কোমরটা শেষ মনে হয়। ও আম্মু, তোমার মেয়ের বিয়ের আগে কোমর ভেঙে বসে আছে গো। তোমার মেয়ের বিয়ে হবে না গো। আরে আরে, কি করছেন? এইভাবে চিৎকার করছেন কেন? আপনি তো আমাকে ধাক্কা মারলেন আর তারপর পড়ে গেলেন। এখন চিৎকার করে কি গণপিটুনি দেওয়ার ফোন দিয়েছেন নাকি? টনি নিচ থেকে উঠে হাত ঝাড়তে ঝাড়তে, কি এত বড় কথা? আমি চিৎকার করছি? একে তো আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলেন, আবার বলছেন আমি ধাক্কা দিছি। আপনি কোন ঋত্বিক রোশন আসছেন যে আমি আপনাকে ধাক্কা দেব? দেখুন, আমি কিন্তু ভালোভাবে আপনার সাথে কথা বলছি। আপনি কিন্তু সিন ক্রিয়েট করছেন। জানেন আমার বসকে? বসের নাম শুনলে আপনার চিৎকার একদম বন্ধ হয়ে যাবে। আপনার বস যেই হোক, আমি ভয় পাই না। এই তন্নি, অন্যায়কে কখনোই সমর্থন করেনি আর করবেও না। আপনি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছেন? এখানে অন্যায় কি হলো সেটাই তো বুঝলাম না। এত বড় একটা অন্যায় করে বলছে অন্যায় কি হলো সেটা বুঝলো না। আহা, কোচে খোকা না, ফিটারে দুধ খান বুঝি। দেখুন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। অনেকক্ষণ ধরে আপনার অহেতুক কথা সহ করছি। নিতান্তই আমি একজন ভদ্র ছেলে, না হলে আপনার অভদ্রতার খেসারতা দিতাম আমি। আমি অভদ্র? তুই অভদ্র, তোর গার্লফ্রেন্ড অভদ্র, তোর বউ অভদ্র। হে রব, তুমি কোন পাগলের পাল্লায় ফেলেছো? আজ যে কার মুখ দেখে ঘুম থেকে উঠেছি কে জানে। এমনিতেই বসের টেনশন নিয়ে বাঁচি না, এখন আরেক উটকো ঝামেলা। উফ! এই ফিসফিস করে কি বলছেন?
সাহস থাকলে বড় করে বলেন। দেখুন, ফালতু টপিক নিয়ে আর কথা বলতে চাইছি না, আর সেই ফালতু সময়ও আমার নেই। এই নেন, এটা নিয়ে ট্রিটমেন্ট করিয়ে নিন। কিছু টাকা তনির হাতে গুজে দিয়ে গাড়িতে উঠে চলে গেল। আর এদিকে তনি রাগে ফুঁসছে। কত বড় বেয়াদব, আমাকে টাকা দেয়, আমি কি ভিখারি নাকি? উফ, আম্মু তোমার মেয়েকে ভিখারি বানিয়ে দিল। আরেকদিন এই বেয়াদব লোকের সাথে দেখা পাই, তোরে যদি আমি নাকানি চোবানি না খাওয়াই তাহলে আমার নামও তন্নি নয়। বলে কলেজে যেতে লাগলো। এমনিতেই মনটা ভালো নেই। মেয়েকে 2 দিন ধরে কলেজে আসছে না, ফোনও ধরছে না। না আজকে বাসে গিয়ে খবর নিতে হবে। मेघू बेबी, आई मिस यू। तुम कहाँ हो? देखो ना, मेरा कोमर तो गे उप से उगांडा शैतान हाजिर हुआ। तुम जल्दी आओ ना बेबी। हाँ আব্বু, তুমি আমাকে কলেজে কেন যেতে দিচ্ছ না? জানোই তো কত ইম্পর্টেন্ট ক্লাস মিস করছি আমি। টিউশন করাতেও দিচ্ছ না। কি হয়েছে আব্বু তোমার? তুমি তো এমন ছিলে না আব্বু। মামুনি, কোনো কারণে নয়, আসলে অফিসের ছুটি চলছে তো, তাই আম্মুকে আমার সাথে রেখে দিয়েছি। আব্বু একা একা বাসায় বোর হবো তো মামুনি। আব্বু, তোমার শরীর ঠিক আছে তো? তোমার কথাগুলো আমার ঠিক মনে হচ্ছে না। আমি কিন্তু অতটা অবুঝ নই আব্বু। তাই আমার আম্মুটা অনেক বড় হয়ে গেছে। তাহলে বিয়ে দিয়ে দেই আম্মুকে, কি বলো আম্মু? ছেলে দেখা শুরু করি। আব্বু, তুমিও না? আচ্ছা, এখন কি নাকি ইম্পর্টেন্ট কথা আছে তোমার? আম্মু, আমি কিছুদিনের জন্য দেশের বাইরে যাচ্ছি, অফিস থেকেই পাঠাচ্ছে। ওইখানে কাজ সারতে আমার 15 বা 20 দিন সময় লাগতে পারে। তোমাকে তো একা রাখা যাবে না এখানে, তাই তোমাকে কিছুদিনের জন্য আমার এক দূর সম্পর্কে আত্মীয়ের কাছে দিয়ে আসবো। কালকে সকালেই বের হবো, তুমি তাড়াতাড়ি রেডি থাকবে, ঠিক আছে? তোমার প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রেখো। কিন্তু আব্বু, হঠাৎ করে এইভাবে অন্য জায়গায় কেন পাঠাবে? আমি তো তন্নির বাসাতেও থাকতে পারতাম। আম্মু, আব্বুকে ভরসা করো তো? এই পৃথিবীতে সবচেয়ে যাকে বেশি ভরসা করি সে হচ্ছে তুমি আব্বু। এই কথা কেন উঠছে আব্বু? যখন এত ভরসা করো তখন আব্বুর সিদ্ধান্তে প্রশ্ন কেন উঠাচ্ছ? তাহলে আব্বু, আমি ক্লাস কিভাবে করব? ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এসে পড়ার নোটগুলো তুমি থেকে সংগ্রহ করিও, আর আমি কলেজে কথা বলে রাখবো। আচ্ছা আব্বু। ঠিক আছে, আমি একটু বের হচ্ছি, দরজাটা ভালোভাবে লাগিয়ে দাও। মেঘা মাথা নাড়িয়ে তার আব্বুকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে দরজা বন্ধ করলো। এরপর নিজের রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো গুছাতে লাগলো। মে কামিং স্যার? ইয়েস, কামিং। স্যার, ম্যামের বিষয়ে কিছু ইনফরমেশন নিয়ে এসেছি। আদ্রিয়ান ল্যাপটপ থেকে নিজের নজর সরিয়ে আশরাফের দিকে তাকালো। এরপর ইশারা করলো বলতে, ম্যাম গত 2 দিন ধরে কলেজে যায়নি স্যার। ম্যাম কখনোই ক্লাস মিস করে না স্যার। শত কষ্ট হলেও ম্যাম ক্লাস কন্টিনিউ করে। ঠিক আছে, তুমি তোমার ম্যামের বাসায় নজর রাখো। গার্ড লাগলে আরও নিয়ে যাও। সন্দেহজনক কোনো বিষয় দেখলেই আমাকে সাথে সাথে জানাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, এখন নিজের কাজে যাও। আসফ আদ্রিয়ানের থেকে বিদায় নিয়ে নিজের কাজের গন্তব্যে চলে গেল। আর আদ্রিয়ান পেপার ওয়েটটা ঘোরাতে লাগলো। এরপর কিছু একটা ভেবে, শ্বশুরাব্বু, আপনার সাথে আমার জমবে ভালো। আমি তো খেলা শুরু করিনি এখনও, কিন্তু আপনি খুব তাড়াতাড়ি মাঠে নেমে গেলেন খেলার জন্য। উপস, ভুল হয়ে গেল। আপনি গুরুজন, তাই আপনি আগে নামবেন, আমি না হয় পরেই নামি। আমিও দেখতে চাই আপনি একা মাঠে কতটুকু খেলতে পারেন। এরপর না হয় আমিও আপনাকে সঙ্গ দেব। বলে আদ্রিয়ান বাঁকা হাসলো। হঠাৎ করে চোখের মণিগুলো রক্ত রঞ্জিত রূপ ধারণ করলো। পেপার ওয়েটটা মাটিতে সজোরে আছড়ে ফেলল। আর অমনি চারিদিকে কাছে ছড়াছড়ি রূপ ধারণ করলো। আদ্রিয়ান নিজেকে একটু শান্ত রেখে তার বিশেষ বডিগার্ডকে ফোন লাগিয়ে কিছুক্ষণ কথা বলে রেখে দিল। শ্বশুরাব্বু, মাঠে যখন নেমেছেন তখন বেশিক্ষণ অপেক্ষা করাবো না আপনাকে। এখন শুধু আপনার পরের খেলার পদক্ষেপ ওঠানোর বাকি। পরের খেলাটা আমি খেলে দেখাবো, আর জিতবো তো আমি। মেঘে কিছু কাজ করছিল, তখনই বাসার দরজার শব্দ হলো। মনে হয় আব্বু এসেছে। তাড়াতাড়ি দরজা খুলতে গেল। দরজা খুলেই অবাক হয়ে গেল। কি রে তুই? কেন আসতে পারি না বুঝি? মেঘ বেবি, আই মিস ইউ। বলে তনি মেঘেকে জড়িয়ে ধরলো। তুই 2 দিন কলেজে যাসনি কেন? তুই তো ক্লাস মিস দিস না, জানিস কত মিস করেছি। আর ফোনটাও তো বন্ধ তোর, কি হয়েছে বল তো? তেমন কিছু না রে, এমনিতেই আব্বুর অফিস ছুটি তো, তাই আর যাইনি। আর শোন, আব্বু কাজের জন্য দেশের বাইরে যাবে কিছুদিনের জন্য, তাই বললো আমাদের কোন আত্মীয়র বাড়িতে রেখে আসবে এই কয়েকদিনের জন্য। কি বলিস?
তুই তো আমাদের বাসাতেও থাকতে পারতি, তাছাড়া সামনে এক্সাম আছে। ভালো হয়েছে তুই এসছিস। তুই আমাকে নোটগুলো মোবাইলে দিয়ে দিস, ওইখানে থেকেই কমপ্লিট করে রাখবো। সে না হয় দেবো, কিন্তু হঠাৎ করে আঙ্কেলের কি হলো? আমারও সবকিছু কেমন জানি লাগছে। যাই হোক, আব্বু হয়তো ভালো কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছে, তুই এসব নিয়ে ভাবিস না। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকবি। আর কখন যাবি? এই তো কালকে সকালেই নাকি। এই দেখ, তোকে বসতে না বলেই কথা বলছি। আচ্ছা বস, আমি চা করে আনি। আচ্ছা, করে নিয়ে আয়। কিছুক্ষণ আড্ডা দিয়ে চলে যাব। কখন আবার দেখা হবে কে জানে। মনটা খারাপ করে চেয়ারে বসতে লাগলেই মিতু চিৎকার করে উঠল। কি রে, কি হলো? ব্যথা পেয়েছিস নাকি? কই ব্যথা পাইছিস দেখি। আরে আর বলিস না, এক বেয়াদবের সাথে আজ ধাক্কা লেগেছে, এরপর সব কিছু খুলে বলল। এদিকে মেঘা সব শুনে মুচকি হেসে তাড়াতাড়ি সরিষার তেল গরম করে নিয়ে আসলো। এরপর কোমরে ম্যাসাজ করে দিল। এরপর দুই বান্ধবী অনেকক্ষণ গল্প করলো। সন্ধ্যের দিকে তনি নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল, আর মেঘাও অজু করে নামাজ পড়তে বসলো। আভিজাত্যে ঘেরা বেডরুমে এক এলোকেশী নারী শুয়ে আছে, গভীর ঘুমে মগ্ন সে। সবকিছুই একদম নীরব, যেন নাইটির ঘুমের ব্যাঘাত না ঘটে। তারই ঘুমের মাধুর্যের প্রতি চেয়ে আছে এক তৃষ্ণার্ত প্রেমিক পুরুষ, যেন অনেকদিন না দেখার তৃষ্ণা মেটাচ্ছে। হালকা নীলবাতির সংমিশ্রণে প্রেমিক পুরুষটির চোখগুলো খুবই নেশালো লাগছে, যেন ওই চোখের নেশার ধারাই এলোকেশী নারীটিকে সম্মোহন করবে। হঠাৎ করে দেখার দৃষ্টি সরল হলো, ক্ষিপ্ত মান হলো ষষ্ঠ ইন্দ্রিয়। কি স্নিগ্ধ পরি, আমাকে ছেড়ে চলে যেতে চাইছিলে? কি এত সহজ? অবশ্য ক্রেডিট তো শ্বশুর আব্বুকে দিতে হয়। উনি যদি একটু ভুল না করতো তাহলে আজকে তুমি আমার এত কাছে থাকতে না। আর তোমার বাপ তোমাকে যেখানেই লুকাক না কেন, আমার ক্ষমতা সম্পর্কে তার কোনো ধারণাই নেই। কিন্তু তোমারও ভুল আছে। তুমি অন্যত্রে যাওয়ার সাহস কিভাবে পেলে? এর শাস্তি তো তোমাকে পেতে হবে সোনা। বলে মেঘার মাথায় হাত বুলাতে লাগলো। মাথার হিজাবটা আগে খুলে ফেলা হয়েছে, তা না হলে তার স্নিগ্ধ পরীর ঘুমাতে কষ্ট হবে। এরপর সামনে ছোট ছোট চুলগুলো কানের পাশে গুজে দিয়ে আলতো করে কপালে তার ওই উষ্ণ ঠোঁটের গভীর স্পর্শ দিল। কিছুক্ষণ চেয়ে থেকে সোফাতে গিয়ে ল্যাপটপে কাজ করতে লাগলো। আজ অনেক ধকল গিয়েছে, তার জন্য কিছু কাজ পেন্ডিং ছিল। আপাতত কাজগুলো শেষ করতে হবে, যেহেতু অনেকক্ষণ হয়েছে মেঘেকে ঘুমের ওষুধে ঘুম পাড়ানোর। হয়তো কিছুক্ষণ পর ঘুমের নেশাটা কেটে যাবে। প্রায় 2 ঘন্টা কাজ করার পর হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাত 10টা বাজে। এরপর মেঘার দিকে তাকিয়ে দেখলো এখনো ঘুমোচ্ছে মেঘা। এরপর ল্যাপটপটা শাটডাউন করে মেঘার কাছে যেতে লাগলো। হঠাৎ করেই কল আসলো। গুরুত্বপূর্ণ কল দেখে রিসিভ করে বারান্দায় গেল। মাথাটা হঠাৎ ঝিমঝিম করে উঠলো। ঘুমটা যখন হালকা হয়ে আসলো তখন আস্তে আস্তে চোখ মেল, কিন্তু প্রথমে চোখের সামনে সব ঝাপসা লাগলো। সাথে সাথে চোখ বন্ধ করে ফেলো। পরে আবার খুললে সবকিছু আস্তে আস্তে পরিষ্কার লাগতে শুরু করলো। কি ব্যাপার, এই রুমটা কার? পরিচিত মনে হচ্ছে। এটা তো সেই ভয়ঙ্কর লোকটার রুম। আমি এখানে কেন? 1 মিনিট, আমি তো গাড়িতে ছিলাম। আব্বু তো আমাকে সিলেটের গাড়িতে তুলে দিয়েছিল। এরপর তো না না পরে কি হয়েছিল? মনে পড়ছে না কেন? নিশ্চয়ই এই লোকটা কিছু করেছে। আব্বু হয়তো আমার খবর না পেয়ে চিন্তা করছে। না না, এই লোকটার আশেপাশে থাকা যাবে না। লোকটা মনে হয় এখন নেই, পালাতে হবে এখনই। হ্যাঁ, সেটাই করি। বলে তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলে পিছন থেকে কেউ হাত চেপে ধরলো। আশঙ্কিকভাবে ধরাতে মেঘ ভয় পেয়ে চিৎকার করে উঠল। সাথে অপর হাত দিয়ে আর্জিয়ান মেঘার মুখ চেপে ধরে মেঘাকে দেওয়ালে পিঠ ঠেকালো। এরপর আর্জিয়ান মেঘার দিকে ঝুঁকলে ভয়ে চোখ বন্ধ করে রাখলো। মনে হয় এখনই অজ্ঞান হবে অবস্থা। এই মেয়ে, কই যাচ্ছিলে? আমার থেকে দূরে যাওয়ার জন্য বাপ মেয়ে মিলে খেল শুরু করছো? এই মেয়েই, তোমাকে আমি কি বলেছিলাম যে তুমি সবসময় আমার নজরবন্দি হয়ে থাকবে? তাহলে কোন সাহসে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নিলে? জানের ভয় নেই কি বলো? বিকট চিৎকার করে উঠল আর্জিয়ান। আর সেই চিৎকারে মেঘা এতটাই ভয় পেয়েছে যে বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। হঠাৎ করে নিঃশ্বাস খুব দ্রুত হতে লাগলো। মেঘা নিজের ভর ছেড়ে দিল। আর্জিয়ান হঠাৎ করে ভয় পেয়ে গেল। এমন করছে কেন তার স্নিগ্ধ পরি? এই মেয়ে, এই কি হয়েছে? এই কি হলো সোনা? এমন করছো কেন পরি? দেখো, আমি তো এইভাবে বলতে চাইনি জান। আমার দিকে তাকাও। এই সোনা, এই।
বলে মেঘাকে তাড়াতাড়ি জড়িয়ে ধরে পিঠ মালিশ করতে লাগলো। এরপর হঠাৎ সিপিআর এর কথা মনে পড়লো। এইভাবে স্পর্শ করাটা কি ঠিক হবে? কিন্তু তার স্নিগ্ধ পরি, না না, এসব ভেবে লাভ নেই। ভেবে তাড়াতাড়ি মেঘার নাক ডান হাত দিয়ে চেপে ধরে আর্যেন উষ্ঠের সাথে মেঘার উষ্ঠ মিলিয়ে নিঃশ্বাস দিতে লাগলো। এইভাবে কয়েক মিনিট দেওয়ার পর আস্তে আস্তে মেঘার নিঃশ্বাস নর্মালি হলো। আর্যেন মেঘার চোখের পানিগুলো মুছে দিয়ে মাথায় হাত বুলাতে লাগলো। এরপর ফোন দিয়ে তাদের ফ্যামিলি ডক্টরের কাছে কল দিয়ে ইমার্জেন্সি আসতে বলল। যেহেতু মেঘার চুলগুলো খোলা আর শরীরের জামাটার অবস্থাও শোচনীয় নয়, সেহেতু গার্ডকে ডাকলো না। সে চায় না তার স্নিগ্ধ পরীকে এই রূপে দেখুক কেউ। এরপর মেঘাকে পাজে কোলা করে নিয়ে বিছানায় আস্তে করে রেখে বুকের মধ্যে মাথাটা রেখে ওড়না দিয়ে চুলগুলো হালকা ঢেকে দেওয়ার চেষ্টা করলো। মোটামুটি সফল হলো। এতক্ষণ মেঘা এসব দেখলেও শরীর দুর্বল থাকার কারণে কিছুই বলতে পারলো না। কিন্তু লোকটা কিভাবে ওকে কিস করলো ভাবতে মেঘার কান্না আসলো। বিয়ের আগে পরপুরুষের ছোঁয়া লাগলো, আর সে কিছুই করতে পারলো না। আর্জিয়ান হাত বোলানোতে আর শরীর দুর্বল থাকায় মেঘা আর্জিয়ানের বুকেই বিড়াল ছানার মতো ঘুমিয়ে পড়লো। আর্জিয়ান মেঘাকে দেখতে ব্যস্ত, তখনই দরজায় শব্দ হলো। স্যার, ডক্টর রেহেনা এসেছে। ঠিক আছে, ভেতরে পাঠিয়ে দাও। ওকে স্যার। এরপর ডক্টর ভিতরে ঢুকলে আর্জিয়ান মেঘার মাথাটা বালিশে রেখে একপাশে দাঁড়ালো। কিছুক্ষণ ডক্টর রেহেনা মেঘাকে চেক আপ করার পর, মেয়েটা কে হয় তোমার আদ্র? সেটা আপনার না জানলেও চলবে। কি দেখলেন? কি হয়েছে ওর? যা দেখে বুঝলাম কোনো কিছুতে খুব ভয় পেয়েছে। মেয়েটা হয়তো খুব লাজুক টাইপের, তাই বেশি ভয় পেলে নিজেকে স্বাভাবিক রাখতে পারে না। কিন্তু ডক্টর, এর আগেও তো ভয় পেয়েছিল, তখন তো এমন নিঃশ্বাসে সমস্যা হয়নি, জাস্ট সেন্সলেস হয়েছিল। দেখো, এরকম পেশেন্টরা এক এক সময় এক এক রকম রিয়াক্ট করে। হয়তো আজকের ভয় পাওয়া আর আগের ভয় পাওয়া একই সিচুয়েশন না, তাই হয়তো আজ নিঃশ্বাসের প্রবলেম হয়েছিল। যেহেতু সিপিআর করা হয়েছে তাই বড় বিপদ থেকে মুক্ত হয়েছে, না হলে বড় কিছু হতে পারত। আর হয়তো আজকে সারাদিন না খাওয়ায় তাই শরীর খুবই উইক। আমি কিছু ওষুধ দিচ্ছি, আর চিন্তার কোনো কারণ নেই, ঠিক মতো খেলেই ঠিক হয়ে যাবে। এখন কিছু খাওয়াও, এরপর ওষুধগুলো দিয়ে দাও। আশা করি কালকেই ঠিক হয়ে যাবে। আদ্র, মেয়েটি খুব গুরুত্বপূর্ণ তোমার জন্য, কিন্তু এত ছোট মেয়েকে ভয় দেখিয়ে নয়, একটু আদর যত্ন করে রাখতে হয়। মেয়েটিকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটি কতটা লাজুক। এখন আসি, ভালো থেকো। বলে ডক্টর রেহেনা চলে গেল। উনি হলেন আর্জিয়ানদের ফ্যামিলি ডক্টর। ৪৫ বছরের এক সুন্দরী রমণী। প্রায় ১০ বছর ধরে আর্জিয়ানদের সাথে পরিচয়। দাদির ডক্টর। আর্জিয়ান তাড়াতাড়ি করে নিচে গিয়ে ফ্রিজ থেকে মাংস বের করলো। প্রায় অনেকক্ষণ পর চিকেন স্টু তৈরি করে উপরে গিয়ে সাইড টেবিলে রাখলো। এরপর মেঘাকে তুলে বুকের মধ্যে শুয়ে খাওয়াতে লাগলো। মেঘা ঘুমের মধ্যে খেতে লাগলো। এরপর মেডিসিন খাইয়ে মুখ মুছিয়ে সব কিছু টেবিলে রেখে মেঘাকে ঠিক করে শুয়ে দিল। এরপর তাকিয়ে থাকতে থাকতে মেঘার হাত ধরেই ঘুমিয়ে পড়লো। আর এই দুই নরনারীর সুন্দর দৃশ্যগুলো ওই আলোকসজ্জার রূপালী চাঁদ আর তারারা উপভোগ করতে লাগলো। মনে হয় যেন তারাও আনন্দিত। ভোরের স্নিগ্ধ আলোড়নের পোহরে পাখি কিচিমিচির শব্দের মাঝেই এলোকেশী নারীর ঘুমের ব্যাঘাত ঘটল। হঠাৎ করে ঘুমটা হালকা হয়ে গেল। চোখ মেলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করতে লাগলো। এরপর ধীরে ধীরে সবকিছু স্পষ্ট হলো। গতকালকে সেই রুমটাতে এখনো আছে। কিছু একটা মনে পড়তেই চোখের দৃষ্টিগুলো নোনা জলে পরিপূর্ণ হলো। নীরবে চোখের জলগুলো ফেলতে লাগলো। আব্বু, তুমি কোথায়? আমার এখানে একদম ভালো লাগছে না, আমাকে প্লিজ নিয়ে যাও না। আমার এখানে দম বন্ধ লাগছে। ওই লোকটা ভীষণ খারাপ আব্বু। আব্বু, আমি তোমার কাছে যাব। কোথায় তুমি আব্বু? মনে মনে কথাগুলো বলে মেঘা চোখের অশ্রু বিসর্জন দিতে লাগলো। হালকা কান্নার শব্দ শুনতে আর্জিয়ানের ঘুমটা ভেঙে গেল। এরপর তার স্নিগ্ধ পরিদিকে তাকাতেই কান্নার উৎস খুঁজে পায়। তাড়াতাড়ি মেঘার কাছে গিয়ে গালে হাত দিয়ে, কি হয়েছে সোনা? কান্না করছো কেন? কোথায় কষ্ট হচ্ছে আমাকে বলো, জান ডক্টর ডাকবো কি? হঠাৎ করে আর্জিয়ানের স্পর্শ আর কথা শুনে মেঘা চমকে উঠল। ঘৃণার চোখে আর্জিয়ানের দিকে তাকিয়ে হাত ঝাড়া মারল। এরপর বেডের কর্নারে গিয়ে, একদম ছোবেন না আমাকে। আপনার স্পর্শগুলোকে আমি ঘৃণা করি, জাস্ট অসহ্য লাগে। কেন আটকে রেখেছেন আমাকে এখানে? আমি সরল সোজা হতে পারি, কিন্তু বোকা না। শরীর জানতো আমার, কিন্তু মরে যাব তবু আপনার ইচ্ছে পূরণ করব না। চিৎকার করে বলে তাড়াতাড়ি দরজার দিকে দৌড় দিতে লাগলে আর্জিয়ান হাত দিয়ে টান মেরে নিজের দিকে ঘুরিয়ে জোরে এক শব্দ করে। আর তখনই মেঘা নিচে পড়ে যায়। আর্জিয়ান আবার মেঘাকে
তুলে নিজের সামনে দাঁড় করায়। কি বলেছিস তুই আমাকে ঘৃণা করিস? আমার স্পর্শকে ঘৃণা করিস? আমি তোর শরীর চাই। আরে মেয়েদের লাইন লেগে যায় এই আদ্রিয়ানের সাথে এক রাত কাটানোর জন্য। আর তোর মধ্যে এমন কিছু নেই যে তোর শরীর চাইবো। আমাকে কি তুই বাদশাদের কাতারে ফেলেছিস? বলে ঝাঁকাতে লাগলো মেঘাকে। মেঘার নিচের দিকে তাকিয়ে অশ্রু বিসর্জন দিচ্ছে। যদি আদ্রিয়ান ওর চোখের দিকে তাকাতো তাহলে হয়তো বুঝতে পারতো সে কত বড় ভুল করে ফেলেছে। চুপ করে আছিস কেন? এখন কি কথা বন্ধ হয়ে গেছে? শোন, ভেবেছিলাম তোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কিন্তু তুই খারাপটাই চাস। আজকে থেকে তোর এই রুম থেকে বের হওয়া বন্ধ। বলে ধাক্কা মেরে বিছানায় ফেলে দিয়ে বের হয়ে দরজা লক করে দিল। এদিকে মেঘা কান্না করতে লাগলো। গালটা খুব ব্যথা করছে তার। হাত দিয়ে ধরতে নিলে ব্যথায় টনটন করে উঠল। ওইভাবে শুয়ে কান্না করতে লাগলো আর তার আব্বুকে ডাকতে লাগলো। হঠাৎ করে নিজের মোবাইলের কথা মনে পড়লো। ঘরের চারিদিকে খুঁজেও নিজের মোবাইল পেল না। হয়তো ওই লোকটা নিয়ে গেছে। না, যে করেই হোক আমাকে আপুর কাছে যেতে হবে। আসাব, আসাব, ইয়েস স্যার। গাড়ি বের করো। জি স্যার, এখনও বের করছি। বলে তাড়াতাড়ি দৌড়ে গ্যারেজ থেকে গাড়ি বের করে আদ্রিয়ান এর সামনে আনলে গাড়ির দরজা খুলে দেয়। আদ্রিয়ান উঠে বসে গাড়ি অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। আদ্রিয়ান একেবারে অফিসিয়াল ড্রেস আপ করে বের হয়েছে। মেঘার রুম থেকে বের হয়ে নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। আজ অফিসে ফরেন থেকে ক্লায়েন্ট আসবে। কলেজে তনি ক্লাস শেষে তার এক ক্লাস মেয়েটার সাথে কথা বলতে বলতে লাইব্রেরিতে যাচ্ছিল। তখনই সামনের দিকে তাকিয়ে তার মুখের হাসি উধাও হয়ে গেল। সামনে গাছের নিচে এক সুন্দরী মেয়েকে কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে এক ছেলে। আর মেয়েটি ছেলেটির গলায় হাত দিয়ে হেসে হেসে কথা বলছে। অবশ্য ছেলেটিও মেয়েটির দিকে মুগ্ধভাবে চেয়ে আছে। হ্যাঁ, ছেলেটি আর কেউ নয়, তনির ভালোবাসার মানুষ সায়ন। তনির এসব দেখে মাথা ঘুরতে লাগলো। সায়ন অবশ্য এই ভার্সিটিতেই পড়ে। অবশ্য এখানে কলেজ ভার্সিটি একসাথে। তনি আস্তে আস্তে তাদের সামনে গিয়ে দাঁড়ালো। হঠাৎ করে সায়ন তনিকে দেখে ঘাবড়িয়ে গেল। তনু, তুমি তুমি না বললে আজ কলেজে আসবে না? কেন? আমি আসতে কি খুব ক্ষতি হয়ে গেল নাকি আপনার? আরে না, তুমি আসলে ক্ষতি হবে কেন? না, আপনার কেন ক্ষতি হবে? ক্ষতি তো আমার হয়েছে আপনাকে বিশ্বাস করে। দেখো তনু, তুমি যা ভাবছো এরকম কিছুই নেই আমাদের মধ্যে। আমার কথা ব্যাস, অনেক বলেছেন আর আমি অনেক শুনেছি। আর নয়, এখন আমি বলবো আপনি শুনবেন। এখন বুঝতে পারছি কেন আপনাকে কল দিলে কল ওয়েটিংয়ে পেতাম। এর নমুনা আজকে দেখিয়েই দিলেন। আরে না, ভুল বললাম। আমি যদি সঠিক সময়ে না আসতাম তাহলে তো আপনার দুই নৌকায় পা দেওয়ার দেখতামই না। কিসব আজে বাজে কথা বলছেন আপনি? সায়নকে এই মেয়ে? জেরিন, আসলে ও হচ্ছে আমার এক ফ্রেন্ডের বোন, জুনিয়র আর কি। ওই মাঝে মাঝে প্রবলেম হলে আমার কাছে আসে। হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। সে যাই হোক, এগুলো তাড়াতাড়ি সলভ করো। এসব থার্ড ক্লাস মেয়েদের সাথে যে তুমি কেন মেশো? আরে জেরিন ছোট মানুষ, প্লিজ এইভাবে বলো না। আচ্ছা তুমি ক্যান্টিনে যাও, আমি আসছি। সায়ন জেরিনকে বলে জেরিন তনির দিকে বিরক্তির চাহনি দিয়ে ক্যান্টিনে চলে যায়। এবার বলো তনু, কি বলবে? এই জানোয়ার, এই মুখে আমার নাম নিবি না একদম। সরল সোজা মেয়ে পেয়ে যেভাবে ইচ্ছে সেইভাবে নাচাবো ভেবেছিস? শোনো, যে মেয়েটাকে দেখলে ও হচ্ছে আমার বাবার বন্ধুর মেয়ে। ছোটোবেলা থেকে আমাদের বিয়ে ঠিক। এত বছর লন্ডনে ছিল, কিছুদিন আগেই দেশে ফিরেছে। আমার মাস্টার্স শেষ হলেই আমাদের বিয়ে। তাহলে এতদিন আমার সাথে কি ছিল? ওইটা জাস্ট টাইম পাস। আর তোমার মতো মেয়েদের সাথে 2 দিন প্রেম করে ফুর্তি করেছে, বিয়ে নয়। আর শোনো, তোমার সাথে এতদিন প্রেম করো তোমাকে রুম রেটে নিতে পারেনি। যা জেরিন 2 দিনে এসে আমার সাথে রুম রেটে গিয়েছে। ওর মতো তুমি তো মডার্ন না। কি দেখেছে তোমার সাথে প্রেম করেছি খেয়ে জানি। সে যাই হোক, সব কিছু যখন খুলাসা হয়েই গেল তখন নতুন করে কিছু বলার নেই। তুমি তোমার মতো ক্ষেত দেখে একটা ছেলে ঠিক করে বিয়ে করে নিও। বাই, ভালো থেকো। বলে শাওন ক্যান্টিনের উদ্দেশ্যে হাঁটা দিল। এইদিকে তনি যেন এক ঘোরের মধ্যে আছে। তার সাথে থাকা ক্লাসমেট অনেক আগেই লাইব্রেরিতে চলে গেছে। তন্নি সামনের দিকে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে কলেজ ফেলে অনেকটাই দূরে চলে আসলো।
কিন্তু সেই বিষয়ে তার কোনো ধারণা নেই। যখনই রাস্তার মাঝখানে চলে গেছে তখনই অপর দিক থেকে দ্রুতবাহী এক ট্রাক আসতে লাগলে তখনই কেউ তাকে টান দিয়ে বুকে ফেললো। আরজান কিছুক্ষণ আগে মিটিং রুম থেকে বের হয়ে নিজের কেবিনে আসলো, এরপর নিজের কাজ করতে লাগলো। কখন যে বিকেল হয়ে গেল আর খবর নেই। হঠাৎ করে আদ্রিয়ানের মেঘের কথা মনে পড়লো। তাড়াতাড়ি বাড়ির ল্যান্ডলাইনে ফোন করলো। ওইখানে এক সার্ভেন্ট ফোন পিক করলো। তোমাদের ম্যাম কি করছে? খাবার খেয়েছে? আসলে স্যার, না মানে। কি আসলে মানে করছো? আই নিড অ্যান্সার। জি স্যার, ম্যামকে খাবারের জন্য রুমে গিয়েছিলাম কিন্তু ম্যাম খাবারগুলো খায়নি।